আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিরে কিছু বলবি নাকি? তাহলে বল। তারপর পিছন থেকে গোলাপ ফুলটা বের করে হাঁটু কেটে বসে ওনার সামনে তুলে ধরলাম। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনি প্লিজ না করবেন না। আসলে আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, তাই প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। জান্নাত শুধু হাঁ হয়ে তাকিয়ে আছে, আমাকে দেখছে, কোনো কিছু বলছে না। কি হলো, কিছু কথা বলেন না কেন? ডাক দেওয়ায় ঘোর কাটলো ওনার। তারপর উনি বললেন, ওই তোর মাথা ঠিক আছে? কি বলছিস তুই? আমার মাথা একদমই ঠিক আছে। তাহলে এসব কি বলছিস? আর 5 মাস আছি, আর আমি তোর সাথে এখন এসব বলে আমাকে রাগাস না। আপনি এইভাবে বললেন না প্লিজ, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে গিয়ে মর, আর যদি কখনো এরকম ভালোবাসি কথাটা বলিস তাহলে মেরে তোর হাত পা ভেঙে দিব বলে দিলাম। বলেই পাশ কাটিয়ে চলে গেল, আর আমি দাঁড়িয়ে মনে মনে হাসতে লাগলাম। যাক, প্ল্যানটা কাজে দিয়েছে। তারপর আবার মন খারাপের ভান করে রুমে চলে আসলাম। রাতে কেউ কারোর সাথে কথা বললাম না, খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়লাম। পরের দিন ভার্সিটিতে যাওয়ার পরপরই সবাই মিলে অনুষ্ঠান করে একটা তারিখ ঠিক করলাম। ঠিক 15 দিন পর অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। এইভাবে আরও 7 দিন চলে গেল, আর জান্নাতের সাথে এখন আর কথা বলি না। উনি কেমন যেন চুপচাপ হয়ে থাকেন সারাদিন, তাই আমিও কিছু বলি না। ভার্সিটিতে গিয়ে বললাম আজ থেকে আমাদের প্ল্যানটা শুরু করব, বলে বাসায় চলে আসলাম। এসে দেখি জান্নাত আপু ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন, তাই আমি ফ্রেশ হয়ে এসে ওনার পাশের সোফায় বসিয়ে পড়লাম আর টিভি দেখতে লাগলাম। মোবাইল থেকে মারিয়াকে একটা কল দেওয়ার জন্য মেসেজ দিয়ে মোবাইলটা রেখে আমি ছাদে চলে গেলাম। গিয়ে মনের আনন্দে গান গাইতে লাগলাম। একটু পরে বাসায় গেলেই শুরু হবে যত সব কাহিনী। প্রায় 15 মিনিট পর ছাদ থেকে বাসায় গেলাম। গিয়ে দেখি জান্নাত আপু তো রেগে আগুন হয়ে আছে। আমি গিয়ে কিছু না বোঝার ভান ধরে আবারও টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ রাগী চোখে আমার দিকে তাকিয়ে থেকে জান্নাত আপু বলে উঠলো, হুসাইন, মারিয়া কি আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে? অবাক হওয়ার ভান ধরে ওনার দিকে তাকালাম, তারপর মাথা নেড়ে হ্যাঁ বললাম। তোর আর মারিয়ার মাঝে কি চলছে? কি আবার চলবে, মারিয়ার আমার মাঝে আগে যেটা ছিল এখনো সেটাই চলছে। মানে? জান্নাতের রাগটা বাড়তে লাগলো। মানেটা জানেন না আপনি? তুই মারিয়ার নাম্বার কি দিয়ে সেভ করেছিস? যেটা মন চাই সেটা দিয়ে। আপনি আমার ফোন ধরলেন কেন? মোবাইল রেখে হারিয়ে গেছিলি, আর এদিকে তোর মোবাইল বাজতেছিল, তাই রিসিভ করতে হয়েছিল। আর আমি যদি কলটা না ধরতাম তাহলে তো জানতামই না যে তুই আমার পিছনে কি করছিস। আপনার পিছনে করতে যাব কেন? আর এমনিতেও আপনার পিছন করতে হবে কেন? আমার কি কোনো মতামত নেই নাকি? আমি এত কিছু বুঝি না। আমার সাথে যতদিন আছিস ততদিন অন্য কারোর সাথে কথাও বলতে পারবি না। আপনার সাথে আছি মানে? এই যে আমরা একসাথে থাকছি। আপনি এটাকে একসাথে থাকা বলেন? আরে এর চেয়ে তো ভালো গরুর সাথে থাকলেও হয়। কমপক্ষে এতটুকু হলেও ভালোবাসতো আমাকে। দেখ, তুই কিন্তু তোর সীমা অতিক্রম করছিস। সীমা আমি না, আপনি অতিক্রম করছেন। কারণ এই কয়েকটা মাসে কম জ্বালাননি আমাকে, অনেক সহ্য করেছি। আর না, এখন আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দিন। তুই কি বলতে চাইছিস? মানে আপনিও আপনার একটা কাউকে খুঁজে নেন যে আপনার এসব জ্বালা সহ্য করবে। আমি আমার ভালোবাসার মানুষ খুঁজে নিয়েছি। তোর ভালোবাসার মানুষ মানে? তুই না আমাকে ভালোবাসতি? বাসতাম, কিন্তু আপনি তো মুখের উপরে না করে দিয়েছেন, তাই আপনাকে আর জোর করিনি। মারিয়া এখনো আমাকে ভালোবাসে, তাই আর তাকে ফিরিয়ে দিইনি। ও, তুই কি চাস আমি আম্মুকে উল্টাপাল্টা বানিয়ে বলি, তারপর উনি এসে তোকে সোজা করুক? আম্মুর ভয়টা দেখানো বন্ধ করুন প্লিজ। কারণ এই কয়েক মাসে আপনি আমার সাথে কি আচরণ করেছেন বা কি রকম আমাদের সম্পর্ক, তার কয়েকটা ভিডিও আছে আমার কাছে। তাই এইসব ফালতু ভয় দেখাবেন না। কারণ আমি যদি ভিডিওগুলো আম্মুকে দেখাই তখন আপনার অবস্থাটা ঠিক কি হবে বুঝতে পারছেন তো। আর জান্নাত আর কোনো কিছু না বলে একদম চুপ হয়ে গেল। আর কিছু বলার নেই ওনার, এটা ভালো করেই বুঝতে পেরেছি। দেখুন, আপনি এখন আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন। জান্নাত আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেল। আমিও আর কিছু না বলে নিজের মতো চলে আসলাম আমার রুমে। রাতে আমি খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। তারপর হয়তো জান্নাত খেয়েছে। সকালে ঘুম ভেঙেছে, তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তাই উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখি জান্নাত সোফায় বসে টিভি দেখছে। আমি কিছু না বলে না খেয়ে ইউনিভার্সিটিতে চলে গেলাম। আরও 2 দিন চলে গেল আমাদের কথা না বলে। জান্নাত কি যেন সারাদিন ভাবে, তাই আমি ওর সাথে কথা বলি না ওনার সাথে। তবে এইভাবে যে বেশি দিন যাবেন এটা ভালোভাবে বুঝতে পেরেছি। বিকেলে ইউনিভার্সিটি থেকে এসে হালকা ঘুমো বলে ঠিক করলাম। যা ভাবা তাই কাজ। তবে ঘুমটা বেশিক্ষণের জন্য হয়নি,
কারো ডাকে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে, চোখে হালকা পানি নিয়ে। তাই উঠে বসলাম শোয়া থেকে। এখনই ছাদে আয়, তোর সাথে কথা আছে আমার। বলেই সোজা চলে গেল। আমি কিছু বলার অপেক্ষাও করলো না, উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি জান্নাত এক কোণে দাঁড়িয়ে আছে, তাই ওর কাছে গেলাম। কি বলবেন বলুন, আমি একটু রাগ দেখিয়েই বললাম। তুই এভাবে কথা বলছিস কেন? সরি, ঘুম থেকে উঠে এসেছি তো তাই এরকম। তো বলেন কি বলবেন। তুই আমাকে কয়েকদিন আগে বলেছিলি না আমাকে ভালোবাসিস? হুম আমি তো তোকে ফিরিয়ে দিয়েছিলাম, তাই না? কিন্তু এখন ওসব বলছেন কেন? আজকে যদি বলি আমি তোকে স্ত্রীর অধিকার দিতে চাই? জান্নাতের কথা শুনে হাঁ হয়ে গেলাম। তবে এটা যে হবার তা আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু কি বলবো বুঝতে পারছি না। কিরে, কিছু বলছিস না কেন? সরি, আসলে আমি এখন আর আপনাকে ভালোবাসি না। আর মারিয়াকে আমি কথা দিয়েছি যে ওকে আমি বিয়ে করব। তাই প্লিজ, মারিয়া থাকতে আমি আর কাউকে নিয়ে ভাবতেও চাই না। কেন, আমি কি মারিয়ার চেয়ে সুন্দর না? আমি তা বলিনি, আসলে মারিয়া আমাকে অনেক অনেক ভালোবাসে। আর এমনিতেও আমি ওর মনটা একবার ভেঙেছি, আর মনটা ভাঙতে চায় না। আমি মারিয়াকে বুঝিয়ে বলবো, তাও তুই আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। সরি, আমি পারবো না। দেখ, বারে বারে একটা কথা বললে ভালো লাগছে না, তাই যা বলছি তা মেনে নে, না হলে আমি কিছু একটা করব বলে দিলাম। আপনি যা পারেন করে নেন, বলেই ওনাকে পাশ কাটিয়ে চলে আসলাম। নিচে এসে পড়তে বসে গেলাম, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম যে এবার থেকে বুঝবে জান্নাত আমাকে জ্বালানোর মাশরুটা কিভাবে নাই। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতে পারি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গিয়ে দেখি জান্নাত বসে আছে, চোখগুলো লাল হয়ে আছে আর চোখের নিচে হালকা কালো হয়ে আছে। বুঝতে বাকি রইল না সারা রাত সজাগ হয়ে কান্না করেছে। আর জান্নাত দেখে খেয়াল না করে আমি চলে গেলাম ভার্সিটিতে। তারপর সবাইকে কালকের ঘটনাটা বললাম। তারপর ক্লাস শেষ করে সবার সাথে আড্ডা দিতে দিতে লেট হয়ে গেল, তাই লেট করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাতকে গল্পের বই পড়ছে। আমি এসে ওনার পাশের সোফায় বসে গেলাম। এখনো চোখগুলো ফোলা আছে আর কালো দাগগুলো স্পষ্ট হচ্ছে। জান্নাত হঠাৎ বলে উঠল, কিরে, এত দেরি হলো যে? সারাদিন কোথায় ছিলি? ক্লাস শেষ করে মারিয়াকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গিয়েছিল। জান্নাতকে রাগাতে কথাটা বললাম। জান্নাত শান্ত মুখটা নিমেষেই লাল হয়ে গেল। কিরে, বউ থাকতে তুই বাহিরের মেয়ে নিয়ে ঘুরতে যাস, লজ্জা করে না? সরি, আপনি আমার বউ না, আমাদের কন্ট্রাক্টে বিয়ে হয়েছে, তাই সব ফাউল কথা আমাকে বলবেন না। দেখ, আমাকে রাগাবি না, তাহলে যে আমি কি করব তা নিজেও জানি না। আপনি কি করবেন সেটা আমার দেখার ব্যাপার না, যা করার করেন গিয়ে। আমি তোকে সোজা করে ফেলবো বলে দিলাম। আপনি আমার কিছুই করতে পারবেন না, তাই ভয় দেখানো বন্ধ করুন। এক ছিল আম্মুর কাছে নালিশ দেওয়া, তাও বন্ধ করে দিলাম আমি। ঠিক বলেছিস, তোর ক্ষতি না করব, না করার পর বুঝবি কার ক্ষতি করেছি। মানেটা তোকে বলতে যাব কেন? আপনাকে বলতে হবে না। আর কিছু বলার আগে আমার ফোনটা বেজে উঠলো। তাকে দেখি মারিয়া কল দিয়েছে। মনে মনে একটু খুশি হলাম, যাকে এবার একটু জান্নাতকে জ্বালিয়ে নিই। কলটা ধরলাম আমি। হ্যাঁ বেবি, বলো। হোসেন, জান্নাত কি সামনে বসে আছে নাকি? বেবি, তোমাকে আমি অনেক ভালোবাসি। তাকে দেখি জান্নাতের চোখগুলো রাগে লাল নীল হলুদ হয়ে গেছে। আর আমাকে কাঁচা খেয়ে ফেলবে এমন মনে হচ্ছে। আমি সেদিকে পাতা দিয়ে নিজের মতো করে কথা বলতে লাগলাম। ও, তা কালকে ভার্সিটিতে একটু তাড়াতাড়ি আসো, কাজ আছে। ওকে, তুমি চাইলে রিহার্সাল বাসায় করতে পারি। যেভাবেই হোক এই কন্টেস্টটা জিততেই হবে আমাদের বেবি। তাড়াতাড়ি আসো, রাখি, বাই। ওকে বাই, লাভ ইউ বলেই ফোনটা রেখে দিলাম। এদিকে জান্নাত রাগের শেষ সীমানায় পৌঁছে গেছে। কখন যে কি করে ফেলে কে জানে। তুই কিসের কন্টেস্টের কথা বলেছিলি রে? ভার্সিটিতে একটা নতুন কন্টেস্ট হয়েছে, ওইটার নাম কি? বেস্ট কাপল অফ দ্য ইয়ার। মানে এমন কোনো কন্টেস্ট তো নেই আমাদের ভার্সিটিতে। ছিল না, কিন্তু এবার হয়েছে, আর আমিও এটাতে জয়েন হয়েছি। তোর পার্টনার কে? কে আবার? মাই লাভ, মারিয়া। জান্নাত তো রেগে ফেটে যাচ্ছিল, তাও কিছু না বলে নিজের রুমে চলে গেল। সকালে ফোনের আওয়াজে ঘুমটা ভাঙলো। তাকে দেখি মেহেদি ভাইয়ের ফোন এসেছে, তাই ফোনটা রিসিভ করলাম। হোসেন, তুই কোথায়? এখনই ভার্সিটিতে আয়। কেন, কি হয়েছে? আয়, তারপর বলছি, তাড়াতাড়ি আয়। বলে মেহেদি ভাই ফোনটা রেখে দিল। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে যেতেই দেখি জান্নাত আমাকে দেখে মিটি মিটি হাসছে। ওদিকে নজর না দিয়ে আমি সোজা চলে গেলাম ভার্সিটিতে। মারিয়া মাথাটা নিচু করে বসে আছে, আর মেহেদি ভাইয়ের মুখে চিন্তার ছাপ ফুটে আছে। কি হয়েছে মারিয়া? মারিয়াকে ভার্সিটিতে থেকে টিসি দিয়ে বের করে দিয়েছে। কেন? জান্নাত হয়তো কোনো কিছু বলেছে ওর বাবার কাছে। আর কোনো কিছু না বলে মারিয়াকে নিয়ে সোজা রুমে চলে গেলাম প্রিন্সিপাল স্যারের কাছে। স্যার, মারিয়াকে বের করে দেওয়ার কারণটা কি? দেখো, তোমার শ্বশুর বলাতে আমাকে করতে হয়েছে, এতে আমি কিছুই জানি না। ওকে। ফোনটা বের করে জান্নাতের আব্বুকে ফোন দিলাম। রিং হওয়ার একটু পথ ধরলো।
হ্যাঁ বাবা বলো। আপনি এখনই আমার বাসায় গিয়ে জান্নাতকে নিয়ে ভার্সিটিতে আসেন, 1 ঘন্টার ভিতরেই। বলেই ফোনটা কেটে দিলাম। তারপর গিয়ে সবার সাথে বসে রইলাম। ক্যান্টিনে ঘন্টাখানেক পরে পিওন এসে ডেকে গেল প্রিন্সিপাল রুমে যাওয়ার জন্য। মারিয়াকে নিয়ে চলে গেলাম প্রিন্সিপালের রুমে। জান্নাত আর ওর আব্বু বসে আছে। আঙ্কেল, মারিয়াকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে কেন, কারণটা জানতে পারি? জান্নাত বলেছে ওর নাকি কি সমস্যা আছে, তাই বের করে দিতে বলল। তাই আমি ওকে এখান থেকে অন্য ভার্সিটিতে ট্রান্সফার করার ব্যবস্থা করছি। জান্নাত, তোমার সাথে আমার কথা আছে, একটু ওই রুমে আসো তো। বলে মারিয়া আর আমি পাশের রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত আসলো। তুই রাগলে কিন্তু সেই লাগে, তা জানিস? মজা নিচ্ছেন? হুম। আচ্ছা, সোজা কথায় আসি। আপনি যদি মারিয়াকে ভার্সিটি থেকে বের করে দেন তাহলে আমিও ওর সাথে চলে যাব। শুধু ভার্সিটি থেকে না, আপনার লাইফ থেকেও চলে যাব। পরে কাউকে কিছু বলতে পারবেন না। জান্নাত আমার কথা শুনে হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। চোখের কোণে পানি জমে টলমল করছে। হয়তো চোখ থেকে এখনই বৃষ্টি নামবে। দেখুন, যেই 5 মাস আছে এটা যদি আপনি আমার সাথে থাকতে চান তাহলে মারিয়াকে ভার্সিটিতে শান্তিতে থাকতে দিন। নাহলে দেখবেন মারিয়ার সাথে আমি উধাও হয়ে যাব। ভেবে দেখবেন কি করবেন। বলেই মারিয়াকে নিয়ে সেখান থেকে ক্যান্টিনে এসে পড়লাম। বিকেলে মারিয়াকে প্রিন্সিপাল স্যার ডেকে নিয়ে জিসির সব কিছু ক্যান্সেল করে দেয়। সন্ধ্যায় বাসায় গিয়ে কয়েকবার কলিং বেল দেওয়ার পরেও দরজা খুললো না। তাই বাধ্য হয়ে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে জান্নাতের রুমে উঁকি দিয়ে দেখি জান্নাত ঘুমাচ্ছে। জান্নাতের ঘুমানো চেহারাটা অনেক সুন্দর। তাই এটা দেখার জন্য একবার রুমে গেলাম। জান্নাত ঘুমিয়ে আছে ঠিকই, কিন্তু দেখে মনে হচ্ছে প্রচুর কান্না করে ঘুমিয়েছে। চোখের কাজলগুলো লেপ্টে আছে। মুখে জান্নাতের এই চেহারাটা দেখে অনেক মায়া হতে লাগলো ওর প্রতি। এইভাবে কিছুক্ষণ ওর প্রতি তাকিয়ে থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ছাদে গিয়ে ঘোরাফেরা করে রুমে আসলাম। এসে দেখি জান্নাত কারোর সাথে কথা বলছে। আমাকে দেখে আমাদেরকে ফোনটা বাড়িয়ে দিল। তাকিয়ে দেখি আম্মু কল দিয়েছে। হ্যাঁ আম্মু, বলেন। তোরা বাড়িতে আসবি কবে? কেন, কোনো কাজ আছে নাকি? তোর ভাবি তো মা হতে চলেছে, তাই একবার জান্নাতকে নিয়ে এসে দেখে যা তোর ভাবিকে। আম্মু, আমার তো ক্লাস এক্সাম চলছে, আমি জান্নাতকে পাঠিয়ে দিচ্ছি। ও গিয়ে না হয় কিছুদিন ভাবি খেয়াল রাখুক। বৌমা একা আসবে মানে? তুই পরীক্ষা শেষ হলে বৌমাকে সঙ্গে নিয়ে একেবারে আসবি। আমার পরীক্ষা শেষ হতে আরো 15 দিন লাগবে। তখনই না হয় বৌমাকে নিয়ে একেবারে আসবি। ভালো থাকিস। ওকে, বলেই ফোনটা কেটে দিলাম। আমি চলে গেলে তুই শান্তিতে থাকতে পারবি, তাই তো? বলে রুমে চলে গেলাম। এইভাবে চলে গেল আরো 10 দিন। জান্নাত মুখ বুঝে এখন আমার সব কথা শোনে। আর জান্নাত দেখানোর জন্য মারিয়াকেও বাসায় নিয়ে আসি। আর জান্নাত কিছু বলতে না পেরে শুধু কান্না করে। এগুলো দেখে আমি নিজের মনে সব কষ্ট আর দূর করি। আর জান্নাত দেখলে এখন মায়া হয়, কিন্তু পুরনো কথাগুলো মনে হলে সবকিছু ভুলে যায়। বিকেলে ক্লাস শেষ করে ভার্সিটিতে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। তখনই মারিয়া বলে উঠলো, হোসেন, তুমি এবার জান্নাত আপুকে মেনে নাও। আপুর কি অবস্থা হয়েছে, কেঁদে কেঁদে দেখেছো একবার? ওই হ্যালো, আমাকে 8 মাস জ্বালিয়েছে আর আমি তো মাত্র 1 মাস। এত তাড়াতাড়ি হোসেন কাউকে ক্ষমা করে না। তুমি দেখেছো জান্নাত আপু কতটা শুকিয়ে গেছে? উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে, আর যে তার নিজের ভুলটা বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া মহৎ গুণ। মারিয়া প্লিজ, জান্নাতকে আরো কিছুদিন জ্বলে নিক, তারপর না হয় বলবো। না হলে এটা অনেক কম হয়ে যাবে। কয়েকদিন পর না হয় জান্নাতকে সব বলেই দেবো। তোমাকে কিছুই বলতে হবে না, সময় হলে আমি জান্নাত আপুকে সব বলে দিব। ওকে, কিন্তু আর কিছু বলিয়ে এইভাবে চলার পর বলবো। ওকে ওকে, তা তুমি গ্রামে যাওয়ার কথা কবে যাবে? কাল বিকেলে গিয়ে ভাবিকে দেখে আসবো ভাবছি, আর কিছুদিন থেকেও আসবো। ওকে, বেস্ট অফ লাক। আরো কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলাম। পরের দিন বিকেলে জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। সবার সাথে কথা বলা শেষ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাতে সবাই একসাথে খেতে বসলাম। তখনই ভাইয়া বলে উঠলো, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ভাইয়া। যাক আলহামদুলিল্লাহ। যাক, প্রাণে বেঁচে গেলাম। খাওয়া দাওয়া করে আমি রুমে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত এসে লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়ল। আমি উঠে সোফায় চলে যেতে লাগলাম। তখনই জান্নাত বলে উঠলো, ভাইয়া কি বলেছে শুনিসনি? কখন? ওনাকে যে একটা ভাতিজা এনে দিতে বলেছে, তুই শুনিসনি? শুনেছি তো, কি করবো আমি? তুই চাইলে কিন্তু আমরা ওনার ইচ্ছাটা পূরণ করতে পারি। প্লিজ এসব নাটকের কথা আমার সামনে বলবেন না। আমি আপনাকে আগেই আমার ডিসিশন শুনিয়েছি, তাই এসব ফাউল কথা বলবেন না প্লিজ। জান্নাত আর কিছুই বললো না। আমি কাঁথার বালিশ নিয়ে চলে গেলাম সোফায়। তারপর ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পর কানে কারো চাপা কান্নার আওয়াজ সে কানে ভেসে উঠলো। আওয়াজটা বুঝতে বাকি রইল না জান্নাত কান্না করছে। খারাপ লাগছিল, তাও আমাকে কষ্ট দেওয়ার সব ফল ভোগ ঘুরিয়ে ছাড়বো। এসব চিন্তা বাদ দিয়ে আরামে ঘুম দিলাম।
এইভাবে চলে গেল আরো 7টা দিন। বিকেলে ভাই আর আমি বসেছিলাম, তখনই ভাবি এসে বললো জান্নাত থেকে কি কারণে আমাকে ডেকেছে, রুমে যেতে বলেছে। তারপর ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে আসলাম। জান্নাতের মুখ রাগে লাল হয়ে আছে, কি কারণে তাও বুঝতে পারছি না। এসব ভাবছিলাম তখনই জান্নাত এসে ঠাস করে 2 গালে 2 থাপ্পড় বসিয়ে দিল। চড় খেয়ে টাসকি হয়ে বসে রইলাম। কেন মেরেছে বা দোষটা কি কিছুই তো বুঝতে পারছি না। তাই জিজ্ঞেস করলাম, এই মারলেন কেন? তুই এতদিন জেনে শুনে আমাকে কষ্ট দিয়েছিস। বুঝে গেলাম মারিয়া সব বলে দিয়েছে, তাই চুপ করে রইলাম। তুই আমাকে এতদিন। আর কিছু বলার আগেই জান্নাতকে আম্মু ডাক দিল, তাই সে চলে গেল। আর যাওয়ার সময় বলে গেল, রাতে তোর খবর আছে শয়তান। তারপর ফোনটা বের করে মারিয়াকে ফোন দিলাম। মারিয়া, তুমি কি সব বলে দিয়েছো নাকি? আপুকে অনেক জ্বালিয়েছো, এখন প্লিজ মেনে নাও। তুমি বলে দিয়ে এখন আমাকে বাঁশের চিপায় ফেলে দিয়েছো। এখন বলে গেছে রাতে আমার নাকি ক্লাস নেবে। কিসের ক্লাস নেবে তা তো জানি না, তবে আজকে তোমার বাসর রাত হবে এটা জানি। বাসর রাত না শেষ রাত আল্লাহ ভালো জানে। আরে ভয় পেও না, আমি একটু পিছিয়ে আছি, পরে কথা বলবো, বাই। বলেই ফোনটা কেটে দিল। আমি কি করবো বুঝতে পারছি না। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত রুমে আসলো। জনাব উঠে বসেন, আপনার সাথে কথা আছে। ভদ্র ছেলের মতো উঠে বসলাম, চুপ করে নিচের দিকে তাকিয়ে রইলাম। তারপর কিছু না বলে রাগী চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, কাল ঢাকায় গিয়ে তোর ক্লাস নিব আমি, তখন তোর তেল বের করব আমি। বলে আমার পাশে গিয়ে শুয়ে পড়লো। আমি উঠে সোফায় যাব বলেই বালির সাথে নিতেই জান্নাত বলে উঠলো, যেখানে আছিস সেখানেই শুয়ে থাক, না হলে মেরে হাত পা ভেঙে দিব। ভয়ে আর কিছু না বলে চুপচাপ ওখানেই শুয়ে গেলাম। পরের দিন চলে আসলাম ঢাকায়। বিকেলে সবকিছু গুছিয়ে হালকা ঘুমিয়ে দিলাম। রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত আসলো রুমে, চেহারায় ভিলেন মার্কা একটা হাসি। কিরে, আজকে তোকে কে বাঁচাবে? বাঁচানোর কি আছে, আপনি কি মারবেন নাকি? না, তোকে চুমু খাবো। বলেই আমার দিকে তেড়ে আসতে লাগলো। প্লিজ মারবেন না বলেই ভয়ে দাঁড়িয়ে গেলাম। এসে সমানে কিল ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, আমাকে কষ্ট দেওয়া শয়তান, আজকে তোকে মেরেই ফেলবো। কিছু না বলে ভালোবাসার মার খেতে লাগলাম। কিছুক্ষণ পর জান্নাত চুপ হয়ে বসে গেল। আর মারবেন না প্লিজ। হঠাৎ জান্নাত হু হু করে কেঁদে উঠলো। আমি অবাক হয়ে গেলাম। আমাকে মেরে এখন নিজেই কাঁদছে। তাই ওনার হাঁটুর কাছে বসে বললাম, কি হলো, কাঁদছেন কেন? তুই আমাকে ভালোবাসিস না তাই না? বাসি তো। আমি বোকা যে তোকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি। আচ্ছা, ভাইয়া যে কথাটা বলেছিল আপনি চাইলে সেটা ট্রাই করতে পারি কিন্তু। জানাতে এবার অবাক হয়ে আমার দিকে তাকালো। মনে হয় কি যেন শুনে ফেলেছে। কি রাজি আছেন? ব্যাস, আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটগুলোকে নিজের ঠোঁট দিয়ে আটকে নিল। তারপর আর বাকিটা বলবো না। কিছুক্ষণ পর জান্নাত আপু আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল। তুই এমনটা করলি কেন? আমাকে যে কষ্ট দেয় আমি তাকে ছাড়ি না, কারণ আমার ভিতরে একটা ভিলেন আছে। ডাক তোর ভিলেনগিরি বের করছি। বলেই আমার ঠোঁটগুলোকে থাক, এখানেই সমাপ্ত করি। শুরু হলো ভালোবাসা নিয়ে একটা নতুন জীবন।